ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন যাতে ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে আসে। থ্যাংক ইউ। আমরা যে সেক্রেটারিয়েট, ডাইরেক্টরেট, রিজিওনাল এর মধ্যে ডিফারেন্সটা বুঝে নেব। এখানে প্রমোশনাল এবং ট্রান্সফারের কি কি অপশান রয়েছে সেগুলো দেখব। স্যালারি, আমাদের এখানে স্যালারি কি হয় সেটাও দেখে নেব। আমাদের এলডিতে কি স্যালারি, প্রমোশন পেয়ে আমাদের কি স্যালারি হতে পারে পরবর্তীকালে। আর হচ্ছে ইম্পর্টেন্স অফ র্যাঙ্ক। আমি বারবার র্যাঙ্কের কথা কেন বলছি, বেশি মার্কস পাওয়ার কথা, চেষ্টা করার কথা কেন বলছি সেটা নিয়ে বলবো। আর বলবো ডাইরেক্টরেট টু সেক্রেটারিয়েট, যারা রিজিওনাল বা ডাইরেক্টরেটে অ্যাপ্লাই করেছেন অনেকেই জানতে চাইছেন যে ডাইরেক্টরেট থেকে সেক্রেটারিয়েটে আমি যেতে পারি, বা আমি এখন অ্যাপ্লাই করে ফেলেছি ডাইরেক্টরেটে, তো আমার কি অপশান আছে। তো সেই ব্যাপারে আমি বলবো যে ডাইরেক্টরেট থেকে সেক্রেটারিয়েটেও কিন্তু আপনার যাওয়ার সুযোগ আছে। সেটা কি, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনার সঙ্গে থাকুন। পাম্প টপ স্টাডিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যারা সাবস্ক্রাইব করেননি, এবং অবশ্যই লাইক করবেন ভিডিওটা এবং শেয়ার করে দিন বন্ধুদের মধ্যে, যাতে সবাই এই ইনফরমেশনগুলো জানতে পারে। এই ইনফরমেশন কিন্তু সবাই কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ারলি জানে না, সেটা আমি আপনাদের চেষ্টা করব সেই ইনফরমেশনগুলো সহজে আপনাদের বোধগম্য করে বলবার। আসুন, সবার আগে আমরা আজ আমাদের ব্যুরোক্রেটিক সেটআপটা একটু জেনে নিই, কিভাবে আমাদের ব্যুরোক্রেটিক সেটআপটা আছে স্টেটের ক্ষেত্রে। সেই ব্যুরোক্রেটিক সেটআপটা আজকে আমরা দেখব। যে ব্যুরোক্রেটিক সেটআপে আমাদের স্টেটের ক্ষেত্রে যেটা আছে, সবার উপরে আছে যে সিনিয়র মোস্ট আইএএস অফিসার, তিনি কিন্তু চিফ সেক্রেটারি পদটা হোল্ড করে থাকেন। চিফ সেক্রেটারি আইএএস সিনিয়র মোস্ট, তার নিচে বেশ কয়েকটা অ্যাডিশনাল চিফ সেক্রেটারির পোস্ট আছে। চিফ সেক্রেটারির নিচে অ্যাডিশনাল চিফ সেক্রেটারির অনেকগুলি পোস্ট কিন্তু থাকছে। তারপরে আমরা চলে আসি এবার বিভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী, বিভিন্ন ডিপার্টমেন্টে সেটআপটা কিভাবে আছে। ইনারা অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, এরপরে এর যে জুনিয়র যে অফিসাররা থাকে তারা বিভিন্ন ডিপার্টমেন্টে হেড হয়ে থাকেন। আমরা সেগুলো একটু দেখে নিই। বিভিন্ন ডিপার্টমেন্টে একটা ডিপার্টমেন্ট ধরে আমি যদি এগোই, তাতে সবার উপরে থাকে একজন পলিটিক্যাল হেড, এমআইসি, মিনিস্টার ইনচার্জ। যে কোনো ডিপার্টমেন্টের একজন মন্ত্রী থাকে, সেই কোনো একটা ডিপার্টমেন্টের মন্ত্রী থাকলেন, তার আন্ডারে একজন আইএএস অফিসার কাজ করেন, সিনিয়র একজন আইএএস অফিসার। সিনিয়র মোস্ট একজন আইএএসদের মধ্যে একজন, যিনি হন প্রিন্সিপাল সেক্রেটারি। তাহলে ওপরে যারা দেখলাম চিফ সেক্রেটারি, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, তাদের নিচে কিন্তু আছেন প্রিন্সিপাল সেক্রেটারিরা। তাহলে ইনারা প্রমোশন হয় পরবর্তীকালে, এই পদ থেকে কিন্তু ওনারা অ্যাডিশনাল চিফ সেক্রেটারি এবং শেষে চিফ সেক্রেটারি হতেও পারেন। তো সিনিয়র মোস্ট আইএএস অফিসার ইনারা ডিএম হয়ে তারপরে শেষে ওনারা কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টের এই প্রিন্সিপাল সেক্রেটারি এই পোস্টে ওনারা এসে জয়েন করেন। প্রিন্সিপাল সেক্রেটারি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনো ডিপার্টমেন্টের ব্যুরোক্রেটিক হেড হচ্ছে প্রিন্সিপাল সেক্রেটারি। কোনো মন্ত্রীর আন্ডারে একটা প্রিন্সিপাল সেক্রেটারি তার ডিপার্টমেন্টের, এবং ইনি হচ্ছে সরকারি কোনো কর্মচারী হিসাবে কোনো ডিপার্টমেন্টের হেড, প্রিন্সিপাল সেক্রেটারি। একে সংক্ষেপে ইনাকে শুধু সেক্রেটারি হিসেবেও বলা হয়। তাহলে সেক্রেটারি হিসেবেও বলা হয় বলে এই ডিপার্টমেন্টগুলোর নাম হয় সেক্রেটারিয়েট, মানে সচিবালয়। মন্ত্রীদের আন্ডারে সচিব থাকে, সচিবের যে অফিস সেই সচিবালয় কিন্তু এটাই সেক্রেটারিয়েট। এই সেক্রেটারিয়েট সেটআপটা কিন্তু আমাদের সেই ব্রিটিশদের কাছ থেকে নেওয়া হয়েছে। তাহলে প্রিন্সিপাল সেক্রেটারি যিনি, তাকে শুধু সেক্রেটারি হিসেবেও কিন্তু বলা হয়। কোনো ডিপার্টমেন্টের সেক্রেটারি মানে কিন্তু এই প্রিন্সিপাল সেক্রেটারিকেই বোঝানো হয়। এবার ওনার নিচে আমাদের দুটো সেটআপ আমি পাবো, এক হচ্ছে সেক্রেটারিয়েট আর হচ্ছে ডাইরেক্টরেট। তাহলে প্রিন্সিপাল সেক্রেটারি সবার উপরে, তার নিচে রয়েছে ডাইরেক্টর, ইনিও একজন সিনিয়র মোস্ট আইএএসদের মধ্যে একজন। ইনি যে ডিপার্টমেন্টের ডাইরেক্টর, একজন আইএএস থাকবে। যে কোনো ডিপার্টমেন্টেরই টপ নচ যে বস থাকেন, তিনি কিন্তু সবসময় একজন আইএএস হবেন। প্রেস্টিজে এবং অনারে সবকিছুতে প্রিন্সিপাল সেক্রেটারি সবার উপরে। প্রিন্সিপাল সেক্রেটারির নিচে আছেন ডাইরেক্টর, এবং এই ডাইরেক্টর ইনি দেখেন ডাইরেক্টরেটের সেটআপটা উনি দেখেন, উনি ডাইরেক্টরেটের হেড হন। আর তার নিচে প্রিন্সিপাল সেক্রেটারির নিচে সেক্রেটারিয়েট অফিসে কে থাকছেন, অ্যাডিশনাল সেক্রেটারি। কি থাকছেন, অ্যাডিশনাল সেক্রেটারি। একটা ডিপার্টমেন্টের একাধিক অ্যাডিশনাল সেক্রেটারি থাকতে পারে, যত ডিপার্টমেন্ট বড় হবে সংখ্যা কিন্তু বাড়তেই পারে। এরা কারা হয়, এরা নমিনেটেড আইএএস বলে এনাদেরকে। অ্যাডিশনাল সেক্রেটারি, বিসিএস, সিনিয়র মোস্ট বিসিএস অফিসাররা সর্বোচ্চ এই অ্যাডিশনাল সেক্রেটারি এই পোস্ট পর্যন্ত ওনারা কিন্তু প্রমোশন পেয়ে পৌঁছতে পারেন। 35 বছর, 32-33 বছর চাকরি থাকলে কিন্তু এই পোস্টে যাওয়া সম্ভব। 32 থেকে 34 বছর মিনিমাম চাকরি করলে কিন্তু অ্যাডিশনাল সেক্রেটারি পোস্টে একজন বিসিএস এক্সিকিউটিভ পদে ঢোকার পর উনি সর্বোচ্চ অ্যাডিশনাল সেক্রেটারি পর্যন্ত, একজন বিসিএস এ গ্রুপ অফিসার ওই পর্যন্ত পৌঁছতে পারেন। হচ্ছেন স্পেশাল সেক্রেটারি। ইনিও একজন বিসিএস অফিসার হন। ইনার নিচে ইনি রয়েছেন, তার মানে ইনার প্রমোশন হলে এই পোস্টে উনি যাবেন।
আচ্ছা, তারপর তার নিচে রয়েছেন জয়েন্ট সেক্রেটারি পোস্টটা আমরা দেখতে পাচ্ছি। জয়েন্ট সেক্রেটারি পোস্ট এর নিচে রয়েছে। এই জয়েন্ট সেক্রেটারি পোস্ট হচ্ছে আমি দেখতে পাচ্ছি ইনি বিসিএস ক্যাডারেরও কেউ হতে পারেন অথবা ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারিয়েট সার্ভিস, মানে যেটা আমরা ক্লারিক্যাল পোস্ট বলছি, সেইখান থেকে প্রমোশন পেয়ে এই ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারিয়েট সার্ভিস থেকে এই জয়েন্ট সেক্রেটারি আমাদের বিসিএস ক্যাডার থেকেও আসবেন এবং বেশ কয়েকটা জয়েন্ট সেক্রেটারি কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারিয়েট সার্ভিস থেকে আছে। তারপরে আমরা দেখে নিই তার নিচে কে রয়েছে। জয়েন্ট সেক্রেটারির নিচে আমরা দেখতে পাচ্ছি রয়েছেন ডেপুটি সেক্রেটারি। এই ডেপুটি সেক্রেটারি পোস্টটাও কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারিয়েট সার্ভিস, মানে আমাদের ক্লারিক্যাল যে পোস্ট নিয়ে আমরা কথা বলবো আজকে, সেই পোস্ট থেকে কিন্তু উনি প্রমোশন পেয়ে ডেপুটি সেক্রেটারি হতে পারেন, আরো প্রমোশন পেয়ে উনি জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত পৌঁছাতে পারেন। সবুজ দিয়ে দেখিয়েছি, এইটা হচ্ছে এই পোস্টে কিন্তু বিসিএসরা যারা বিডিও এসডিও কিছুটা পার্ট রোল প্লে করে ডিস্ট্রিক্ট ঘুরে 15-17 বছর ঘুরবার পর 15-20 বছর ডিস্ট্রিক্টে কাটানোর পর ওনারা এসে কিন্তু এইখানে এই সেক্রেটারিয়েট অফিসের কিন্তু এই পোস্টে এন্ট্রি করেন। এর ওপরেই কিন্তু ওনাদের অবস্থান হয়, এর নিচে কিন্তু কখনোই থাকেন না ওনারা। তাহলে ইনি ডেপুটি সেক্রেটারি, ওনাদের পোস্টের নাম হয় ওএসডি। ওএসডি মানে অফিসার অন স্পেশাল ডিউটি অ্যান্ড এক্স অফিসিও ডেপুটি সেক্রেটারি, এক্স অফিসিও ডিএস বলে। তো যারা প্রমোশন পেয়ে আমাদের এই ক্লারিক্যাল পোস্ট থেকে সেক্রেটারিয়েটে প্রমোশন পেয়ে উঠছে তাদের পোস্টের নাম কিন্তু শুধু ডেপুটি সেক্রেটারি হয়, কিন্তু ওএসডি অ্যান্ড এক্স অফিসিও ডেপুটি সেক্রেটারি এই পোস্টের কিন্তু নাম শুধুমাত্র বিসিএস ক্যাডার থেকে যারা আসে তাদেরই হয়। এটা মনে রাখবেন, দুটো ক্যাডার অনুসারে কিন্তু পোস্টের নাম চেঞ্জ হয়ে যায়। ওএসডি অ্যান্ড এক্স অফিসিও ডেপুটি সেক্রেটারি এই পোস্টে ওনারা এসে জয়েন করেন। আচ্ছা, আমরা ক্লারিক্যালের জন্যই বলবো, তাহলে এরপরে আমরা নিচের থেকে একটু দেখতে থাকি যে এর নিচের যে পোস্টটা আছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তাহলে তার নিচে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। ডেপুটি সেক্রেটারির নিচে কাজ করেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এটাও হচ্ছে সেক্রেটারিয়েট সার্ভিস থেকে, ওটা ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারিয়েট সার্ভিস থেকে ওটা একটা পোস্ট। তার নিচে রয়েছেন অফিসার অন স্পেশাল ডিউটি, তার নিচে রয়েছে অফিসার অন স্পেশাল ডিউটি ওএসডি, এটাকে সংক্ষেপে ওএসডি বলা হয়। ওএসডি এসও সেকশন অফিসার এসও, তার নিচের পোস্ট হচ্ছে এসও, তার নিচের পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট হেড অ্যাসিস্ট্যান্ট, এর নিচে পোস্ট রয়েছে হেড অ্যাসিস্ট্যান্ট, এইচে বলা হয় হেড অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে তার নিচে রয়েছে আমাদের ইউডিএ আপার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট এবং এলডিএ, যে পোস্টে আপনারা ঢুকবেন যদি সেক্রেটারিয়েটে যারা চাকরি করতে ঢুকবেন তারা এলডিএ হিসাবে ঢুকবেন, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। তো এবার আমরা একটু দেখে নিই কোন গ্রেডে অ্যাকচুয়ালি গ্রেড পে কত হয়। এটাতে 2600 গ্রেড পে, আমি পুরোনো গ্রেড পে ধরেই বলছি কারণ গ্রেড পে ধরেই কিন্তু পে ম্যাট্রিক্সের স্যালারি ফিক্স হয়েছে। তো গ্রেড পে ধরলেই কার কোন পোস্টে কি স্যালারি হবে সেটা আমি দেখিয়ে দিতে পারবো। তো আমরা গ্রেড পে ধরেই দেখছি, গ্রেড পে যদি এখন আর নেই কিন্তু গ্রেড পে ধরেই কিন্তু স্যালারিটা 3 থেকে 4 বছরের মধ্যে এখন কিন্তু এই পোস্ট থেকে এই পোস্টে উঠে যাচ্ছে সবাই, কারণ ভ্যাকেন্সি প্রচুর রয়েছে। তারপরে এইচে হতে আপনাদের সব থেকে বেশি টাইম লাগবে, 10 থেকে 12 বছরও লেগে যেতে পারে। এখন যে পরিমাণ ছেলেমেয়েরা ঢুকবে তাতে কিন্তু এইটা বাড়তে পারে, তবু আমি গড়ে 10 বছরই ধরলাম। হেড অ্যাসিস্ট্যান্ট হলে হেড অ্যাসিস্ট্যান্টের গ্রেড পে কি থাকে, এখানে 3600 দেখছি, এখানে 2600 দেখছি। হেড অ্যাসিস্ট্যান্ট থাকবে 4220 টাকা, এটা মনে রাখবেন। এটা কিন্তু হেড অ্যাসিস্ট্যান্ট এবং হেড ক্লার্ক একই সমতুল্য হওয়া সত্ত্বেও এটা কিন্তু আলাদা হয়, আমি পরে বলে দিচ্ছি এদের দিকটা। সেকশন অফিসার ইনি কিন্তু এই পোস্টটা থেকে গেজেটেড পোস্ট হয়ে যায়, তো ইনার হচ্ছে 4800 গ্রেড পে হয়। নেক্সট অফিসার অন স্পেশাল ডিউটি, ইনার হচ্ছে 5400 গ্রেড পে হয়, 5400 গ্রেড পেতে। তারপরে আমরা দেখব অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ইনার এই পোস্টে কিন্তু 6600 কিন্তু গ্রেড পে, 6600 গ্রেড পে হয়। তারপরে ডেপুটি সেক্রেটারি এই পোস্টে হয় 7600 গ্রেড পে, 7600 গ্রেড পে হয়, এবং জয়েন্ট সেক্রেটারি পোস্টে 8700 গ্রেড পে পুরোনো স্কেলে ছিল। তো এই গ্রেড পে ধরে আমরা পরে দেখে নেবো কার কি স্যালারি হতে পারে। এবং স্পেশাল সেক্রেটারি যে পোস্টটা আছে, যেটা শুধুমাত্র বিসিএস রাই যেতে পারেন, জয়েন্ট সেক্রেটারি পোস্ট পর্যন্তই হচ্ছে আপনার সেক্রেটারিয়েট ক্যাডারের যারা ক্লারিক্যালে ঢোকে তাদের শেষ সীমায়, যে নীল কালি দিয়ে আমি যেটা দেখিয়েছি এই পর্যন্তই। কিন্তু বিসিএসটা এইখানে ঢোকে, আপনাদের ডেপুটি সেক্রেটারি এই পোস্টে এসে ওনারা এই অফিসগুলোতে আসেন এবং এখানে এসে ডেপুটি সেক্রেটারি, তারপর জয়েন্ট সেক্রেটারি, তারপর স্পেশাল সেক্রেটারি, এই পোস্টের গ্রেড পে হচ্ছে 10,000 গ্রেড পেতে থাকে। এবং তারপরে ওনারা অ্যাডিশনাল সেক্রেটারি, এটা হচ্ছে প্রমোটেড বা নমিনেটেড আইএএস এর পোস্ট। নমিনেটেড আইএএস মানে এই পোস্টটা পাওয়ার জন্য কিন্তু বিসিএসটা খুব আর্লি সার্ভিসে ঢুকতে পারলে এই পোস্টে পাওয়া যায়, মানে মিনিমাম 32-33 বছর চাকরি করলে এই পোস্ট পাওয়া যায়, তা না হলে পাওয়া যাবে না। এই জন্য আর্লি যারা বিসিএস এর জন্য ভাবছেন, যত আর্লি ঢুকবেন এইখানে স্কেলের চেয়ে স্যালারির জাম্পটা অনেকটা বেশি হয়। এই নমিনেটেড আইএএস হয়ে গেলে, এখন ধরুন স্পেশাল সেক্রেটারি মাইনে 1,70,80,000, তো নমিনেটেড আইএএস যে পোস্টটা আমি বলছি অ্যাডিশনাল সেক্রেটারি, এই পোস্টে কিন্তু যারা বিসিএস এর জন্য ভাবছেন তাদের জন্য একটু বলে দিই যে এই পোস্টের জন্য কিন্তু মাইনে হয়ে যাবে প্রায় আপনার 2 লাখের,
2 লাখের কাছাকাছি, এখন 2 লাখের কাছাকাছি এই পোস্টের মাইনে আছে, 2 লাখ 2,20,000 এরকম মাইনে হবে। কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারি 2.5 লাখের ওপরে ওনার স্যালারি। তো এইভাবে ওনাদের যেহেতু ডিএ, পে কমিশন এইগুলো অনেক তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট হয়েছে এবং ডিএটা কমপ্লিট আছে, হাউস রেন্ট, অ্যালাওয়েন্স, অন্যান্য সুবিধা সেন্ট্রালের ক্ষেত্রে অনেকটাই বেশি থাকে। তো সেই অনুসারে ওনাদের কিন্তু স্যালারিটাও ওই জন্য এই স্কেলটা জাম্প করলে, আইএএস হতে পারলে, নমিনেটেড হলেও পুরো সমস্ত কিন্তু এই সেন্ট্রালের স্কেল অনুসারে, কিন্তু রাজ্য ক্যাডারে থাকলেও সেন্ট্রালের স্কেল অনুসারেই কিন্তু ওনারা সবটাই পাবেন। এলডি থেকে এলডিসি, এটা দেখুন আপনাদের এটা কিন্তু মনে রাখতে হবে যে যখন আমি সেক্রেটারিয়েটে যাচ্ছি আমার নাম থাকছে এলডিএ, এটা থাকছে এলডিসি, লোয়ার ডিভিশনাল ক্লার্ক, একই কিন্তু স্যালারি স্কেল সবকিছু সেম। এটাও তাই, এটাও 3600 আছে, ওদেরও তাই, কিন্তু নামগুলো একটু আলাদা। এলডিসি আর এলডিএ নাম ডিফারেন্স করা হয়েছে ডিপার্টমেন্ট এ অনুসারে, সেক্রেটারিয়েট ডিরেক্টরেট অনুসারে। হেড ক্লার্কের ক্ষেত্রে কিন্তু এখানে দেখেছিলাম এইচএ মানে হেড অ্যাসিস্ট্যান্ট বলা হয়, এখানে হেড ক্লার্ক, এখানে 4220 ছিল, এখানে কিন্তু মনে রাখবেন 3900 গ্রেড পে, ফলে একটু স্যালারি কিন্তু ডিফারেন্স হয় হেড ক্লার্কের থেকে। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, হেড অ্যাসিস্ট্যান্ট একটু বেশি স্যালারি কিন্তু পান সামান্য হলেও। আচ্ছা, এই গ্রেড পে অনুসারে কিন্তু চেঞ্জ হয় একটু। তারপরে কিছু কিছু ডিপার্টমেন্টের এই পোস্টগুলো আছে, সুপারভাইজারি হেড ক্লার্ক বলে বলা হয়, সেখানে গ্রেড পেটা হয়ে যায় 3950, সামান্য আরো কিছু ইনক্রিমেন্ট হয়ে একটা কিছুটা মাইনে আরো ইনক্রিজ হয়। কিন্তু ডিরেক্টরেট অফিসে যারা ঢুকছেন তাদের হচ্ছে একটা প্রমোশনাল কার্ভ। এরপরে আমরা দেখে নিই ডিরেক্টরেটের ওপরের পার্টগুলো কি আছে। ডিরেক্টরেট অফিসে কিন্তু তার উপরে থাকছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, তারপরে থাকছে ডেপুটি ডাইরেক্টর, জয়েন্ট ডাইরেক্টর এবং স্পেশাল ডাইরেক্টর। তো এইগুলো কিন্তু প্রায় সমতুল্য। আমরা সেক্রেটারিয়েটের ক্ষেত্রে জয়েন্ট সেক্রেটারি দেখছিলাম, এখানে দেখছি জয়েন্ট ডাইরেক্টর, কিন্তু এটা র্যাঙ্ক অ্যান্ড প্রোফাইলে কিন্তু এরা অনেকটাই সেক্রেটারিয়েটের চেয়ে কিন্তু নিচে। ডিরেক্টরেট অফিস কিন্তু সেক্রেটারিয়েটের আন্ডারে, কখনোই ডিরেক্টরেট অফিস কোনো সেক্রেটারিয়েট অফিসকে নির্দেশ দিতে পারে না, কিন্তু সেক্রেটারিয়েট অফিস কিন্তু ডিরেক্টরেট অফিসকে নির্দেশ দেয়, কারণ পলিসি মেকিংটা হয় ডিরেক্টরেট অফিসে, সেক্রেটারিয়েট অফিসে, আর ইমপ্লিমেন্টেশন হয় কিন্তু ডিরেক্টরেট অফিসের থ্রু। এটাই কিন্তু বেসিক পার্থক্য। পলিসি মেকিং এর কাজ করে সেক্রেটারিয়েট অফিস, ডিরেক্টরেট অফিসে সেই পলিসিগুলো কিন্তু ইমপ্লিমেন্ট করা হয় গ্রাউন্ড লেভেলে এই ডিরেক্টরেট অফিসগুলোর থ্রু। জেলাগুলোতে বিভিন্ন রকম ডিরেক্টরেটের অফিস আছে, সেই অফিসগুলো থ্রু, রিজিওনাল অফিসগুলো দিয়ে সমস্ত কাজগুলো এক্সিকিউট করা হয় এই ডিরেক্টরেট অফিসের থ্রু। আর প্ল্যানিংগুলো এবং প্ল্যানিংটা কি কি কাজ করা হবে, কিভাবে করা হতে পারে, সেই প্ল্যানিংগুলো কিন্তু স্থির করা হয় এই সেক্রেটারিয়েট লেভেলের অফিসগুলোতে। তাহলে প্ল্যানিং আর এক্সিকিউশন দুটো পার্ট কিন্তু আলাদা। এটা হচ্ছে প্ল্যানিং, মোটামুটি প্ল্যান এবং এক্সিকিউশনের কাজটা করে ডাইরেক্টরেটের পার্টটা। এই জন্য এখানে দেখুন সব টেকনিক্যাল পোস্টও থাকে, এদের সমতুল্য বিভিন্ন টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং পোস্ট, বা ধরুন কোনো পিডব্লিউডির ক্ষেত্রে এগুলো ইঞ্জিনিয়ার, বড় বড় ইঞ্জিনিয়াররা, সিনিয়র ইঞ্জিনিয়াররা বিভিন্ন এই পোস্টগুলো বিভিন্ন নাম নিয়ে, এক একটা ডিরেক্টরেটে কিন্তু এই পোস্টগুলোর এক এক রকম নাম হয় এবং সেটা বিভিন্ন ইঞ্জিনিয়ার বা বিভিন্ন টেকনিক্যাল পোস্টের জন্য হয়। ফিশারিজে যেমন ফিশারি কোনো অফিসারের টেকনিক্যাল পোস্ট হিসাবে সেগুলোকে রিক্রুট করা হয়। ফলে ডাইরেক্টরেট হেলথের ক্ষেত্রে আপনি দেখবেন কোনো ডক্টর সেই হেলথ ডিপার্টমেন্টের ডেপুটি ডাইরেক্টর বা জয়েন্ট ডাইরেক্টর হয়ে আছেন। তো এইগুলো কিন্তু টেকনিক্যাল পোস্ট। তো এইগুলোকে কিন্তু আপনার মাথায় রাখতে হবে। ডাইরেক্টরেটের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু উপরের লেভেলে কিন্তু টেকনিক্যাল পোস্টে ভাগ হয়ে যায় এবং ওরা ওদের প্রয়োজন অনুসারে টেকনিক্যাল পোস্টগুলোর বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন রকম নাম আছে। এর কোনো ফিক্স কোনো নাম নেই এবং এক একটা ডিপার্টমেন্টে কিন্তু এক এক রকম আপনারা পাবেন। কোনো জায়গায় পার্টিকুলারলি এই নামই যে থাকবে সবসময় নট নেসেসারিলি। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডিশনাল ডাইরেক্টর আছে, ডাইরেক্টরেটের নিচে এনারও টেকনিক্যাল পোস্ট থাকতে পারে, অথবা উনি বিসিএস থেকে যেতে পারেন, ইনিও কিন্তু বিসিএস, সিনিয়র বিসিএস কিন্তু নমিনেটেড আইএএস হন উনি। তো অ্যাডিশনাল ডাইরেক্টর, এনাদের স্যালারি, র্যাঙ্ক অ্যান্ড ফাইল আমরা যেটা দেখছি সাইড ওয়াইজ তাই ওই একই গ্রেড পে থাকে, কিন্তু প্রোফাইলের দিক থেকে আপনি যদি বলেন যাদের যদি অফিসিয়াল পজিশন লেখেন তাহলে কিন্তু র্যাঙ্কের দিক থেকে সেক্রেটারিয়েটের ওই সমতুল্য পোস্ট কিন্তু অনেক বেশি ওপরে। কখনো একটা ডিরেক্টর সেক্রেটারিকে কিন্তু অর্ডার করতে পারে না বা কোনো নির্দেশ দিতে পারে না, সে অ্যাডভাইস চাইতে পারে, কিন্তু একটা সেক্রেটারিয়েট অফিস কিন্তু ডাইরেক্টরেটকে নির্দেশ দিতে পারে যে আপনি এইভাবে করুন, এটা এইভাবে করা উচিত, আপনার এইভাবে করতে হয়। ওর ক্লারিফিকেশনের উত্তরে কিন্তু ওর নির্দেশ দিতে পারে যে আপনি এইভাবে করুন। ওরা কিন্তু কখনো সেক্রেটারিয়েটের ওপরে, মোদ্দা কথা সেক্রেটারিয়েট হচ্ছে ডিরেক্টরেটের ওপরে, একটু হলেও কিন্তু ওপরে র্যাঙ্ক ওয়াইজ বা পাওয়ার বা র্যাঙ্ক ওয়াইজ কিন্তু থাকে। যদিও অ্যাকচুয়াল পাওয়ার এক্সিকিউট যারা করছে গ্রাউন্ড লেভেলে তারাই কিন্তু করে, কিন্তু মানে আমরা খাতায় কলমে বলবো যে সেক্রেটারিয়েট কিন্তু একটু র্যাঙ্ক অ্যান্ড ফাইলে ওপরে। রিজিওনালের ক্ষেত্রে আমরা দেখবো, রিজিওনালের ক্ষেত্রেও একই রকমের আমরা প্রমোশন দেখবো যে এলডি থেকে ইউডি হচ্ছে, সে এখানে একই রকম 2400 গ্রেড পে থাকে, এটা 3600 গ্রেড পে এবং হেড ক্লার্কের 3900 গ্রেড পে। রিজিওনাল অফিসগুলো যেগুলো থাকে সেগুলো বিভিন্ন রিজিয়নে এই অফিসগুলো রয়েছে এবং সেই রিজিয়ন অনুসারে কিন্তু ওদের প্রমোশন বা
সেই রিজিওনাল অফিসের সেটআপে কিন্তু তাদের প্রমোশনগুলো ঠিক হয়, এবং রিজিওনাল অফিসে ম্যাক্সিমামই ওই রিজিয়নের মধ্যেই কোনো ধরুন কোনো ডিস্ট্রিক্টের মধ্যেই তাদের বিভিন্ন অফিসের মধ্যে প্রমোশন হলে বা এমনি ট্রান্সফার হতে পারে। কিন্তু ডাইরেক্টরেট অফিসে যারা থাকে, বিভিন্ন ডিস্ট্রিক্টের ডাইরেক্টরেটে থাকতে পারেন বিভিন্ন মানুষ। ডাইরেক্টরেট অফিসে কিন্তু আপনারা এলডিসি যারা ঢুকছেন তারা কিন্তু বিভিন্ন জেলাতে আপনাদের পোস্টিংয়ে যেতে হতে পারে, বিভিন্ন জেলাতে আপনাদের পোস্টিং হতে পারে। আপনারা নট নেসেসারিলি যে আপনার বাড়ির পাশের ডিস্ট্রিক্টেই হবে, ডিস্ট্রিক্টের যে কোনো, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্টে আপনার কিন্তু পোস্টিং হতে পারে। হায়ারাস রিজিওনালের ক্ষেত্রে কিন্তু মোটামুটি কোনো একটা পার্টিকুলার ডিস্ট্রিক্টের মধ্যেই সেটা সীমাবদ্ধ থাকবে। এটা ডিপেন্ড করে ডিরেক্টরেট অফিসের ওপর। এই ডিরেক্টরেট অফিসের আন্ডারে এই রিজিওনাল অফিসগুলো থাকে, তারা এটাকে নির্দেশ দেয় কিভাবে তারা পোস্টিং দেবে। তো তারা যদি চায় তাদের হোম ডিস্ট্রিক্টে পোস্টিং দেবে সব স্টাফদের, তো তারা হোম ডিস্ট্রিক্টে পাবে। আর যদি বলে না আমরা বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে দিতে চাই, তো তারা সেইভাবে দেবে। এটা পুরো ডিসাইড করে ডিরেক্টরেট অফিসই। এবার আমরা দেখে নেব যে আমাদের যে প্রমোশনটা হয় সেটা মোটামুটি কিভাবে কত বছর লাগতে পারে। আমি ডিরেক্টরেটের ব্যাপারটা বলছি যে এটা কিন্তু 3 বছর আপনার কনফার্মেশনের জন্য লাগে। যে কোনো সার্ভিসেই 3 বছর কনফার্ম হওয়ার পরে প্রমোশনের কথা ভাবা হয়। তো তারপরে আপনি গিয়ে কিন্তু প্রমোশন পেতে পারেন, এবং এটা পুরো এদের ডিপার্টমেন্টে যেমন ভ্যাকেন্সি থাকে সেই অনুসারে 3 বছর প্রমোশন আপনার কনফার্মেশনের পরেই আপনি প্রমোটেড হয়ে ইউডিসিতে চলে যেতে পারেন, এবং ইউডিসি থেকে আপনি 8-10 বছর এরকমই মোটামুটি 10-12 বছর চাকরি করার পরে আপনি এইচসিতে পৌঁছাবেন, মানে হেড ক্লার্কে পৌঁছাবেন। তারপরে মোটামুটি ওখানেই আপনাদের প্রমোশনের ব্যাপারটা ডিরেক্টরেটে শেষ হয়ে যায়। আর কিছু কিছু অফিস এই অ্যাডিশনাল পোস্টগুলো ক্রিয়েট করা আছে, সুপারভাইজারি ক্লার্ক, হেড ক্লার্ক, তো সেইগুলোতে আপনাদের আরও একটা প্রমোশন হতে পারে। সবসময় হবে তার কোনো মানে নেই, এখানেই মেইন অফিসগুলো কিন্তু ম্যাক্সিমাম এখানেই শেষ হয়ে যায়। তো 3900 গ্রেড পে নিয়ে আপনাকে কিন্তু মোটামুটি এদের এখানে স্যালারি থাকে এখন মোটামুটি 50-55 হাজার টাকা মতো, 50-55 হাজার টাকা মতো স্যালারি আছে, 55 হাজার টাকা মতো স্যালারি আছে এখানে মোটামুটি। এখনকার বর্তমান এতে ঢুকেই 35 আছে, কিন্তু যারা একটু সিনিয়র হয়ে গেছে 40 স্যালারি পায়। 35 থেকে 34 বা 37,000 মতো এখন এন্ট্রি লেভেলে ইউডিসিতে স্যালারি পাবে। আর আমি এগুলো সব বেসিক বলছি। এখানে ইউডিতে বেসিক মোটামুটি 50-55 হয়, বেসিক বলছি। এর উপর হাউস রেন্ট 12% ক্যালকুলেশন করে নেবেন। কোনো ডিএ নেই এখনো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে, ডিএ যেহেতু এখনো দেওয়া হয়নি, কোর্টের রায় অনুসারে ডিএ কবে পাওয়া যাবে তারও কোনো ঠিক নেই। তো ডিএ পাওয়া গেলে কিন্তু এই স্যালারিগুলো আরো বাড়তে পারে। আর এলডিতে আপনাদের স্যালারি কত হবে আমি পরে বলে দিচ্ছি। সেক্রেটারিয়েটের ক্ষেত্রে বলি আপনাদের প্রমোশনাল স্কোপগুলো কি আছে। এলডিএ বলে, এলডিএ থেকে ইউডিএ 3 বছর আপনার অবশ্যই সবাইকে মাস্ট কাটাতেই হবে, তখন কোনো প্রমোশন আপনি পাবেন না, তখন আপনার চলে কনফার্ম হবে আপনার সার্ভিস, তারপরে কিন্তু প্রমোশন পাবেন। কারণ এখন যে পরিস্থিতি আছে ঠিক এই মুহূর্তের কথা আমি বলতে পারি, 4 বছরের মধ্যে মোটামুটি 4 থেকে 4.5 বছরের মধ্যে কেউ কিন্তু এলডি থেকে ইউডি হয়ে যাচ্ছেন ইজিলি। তাহলে আমি গড়ে 4 ইয়ার্স ধরতে পারি, 4 বছর। তাহলে ইউডি থেকে এইচে হতে কিন্তু সব থেকে বেশি টাইম লাগে। আপনাদের ক্যাডারে 10 থেকে 12 বছর কিন্তু লেগে যেতে পারে। এই ক্যাডারে যেহেতু এখন প্রচুর স্টাফ আসছেন, তো 10 থেকে 12 বছর কিন্তু আপনার লেগে যেতে পারে, গড়ে 11 বছর, 10-11 বছর লেগে যাবে তো এইচে হতে। এইচএ থেকে আপনার সেকশন অফিসার আপনি 3 বছরের মোটামুটি 3 থেকে 3.5 বছর লেগে যায়। তো 3-3.5 বছরে সেকশন অফিসার হয়ে যাবেন। সেকশন অফিসার থেকে আপনি 3 বছরের মোটামুটি আমি বলতে পারি আপনি স্পেশাল অফিসার অন স্পেশাল ডিউটি হয়ে যাবেন। তো স্পেশাল অফিসার অন স্পেশাল ডিউটি এটাও মোটামুটি 3 ইয়ার্স পরে কিন্তু আপনি হয়ে যাবেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, যার গ্রেড পে বলেছিলাম 6,600, যেটা মোটামুটি এখন একজন 6,600 গ্রেড পে, যেটা মানে আর এখানে আপনার গ্রেড পে থাকে 5,400। এটা হচ্ছে এই লেভেলে কিন্তু 5,400 পে কিন্তু বিসিএস এক্সিকিউটিভরা বা ডিএসপিরা প্রবেশ করে এই 5,400 গ্রেড পেতে, বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যারা থাকেন তারা কিন্তু এই 5,400 গ্রেড পেতে প্রবেশ করেন চাকরিতে। তো এই পোস্ট কিন্তু আপনারা পৌঁছাচ্ছেন দেখুন মোটামুটি 15, 16, 20 বছর পরে, ঠিক আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ডেপুটি সেক্রেটারি পোস্ট আপনি পৌঁছাতে পারেন, সেটাই আপনার বলেছিলাম গ্রেড পে 7,600 হয়। তো ডেপুটি সেক্রেটারি আপনার পৌঁছাতে অ্যাসিস্ট্যান্ট থেকে ডেপুটি সেক্রেটারিও মোটামুটি ধরে রাখুন 2.5 থেকে 3 বছর লাগবে, 2.5 বছর থেকে 3 বছর লাগতে পারে। তাহলে 2.5 থেকে 3 বছর কিন্তু আপনার লাগবে এখানে। তারপর ডেপুটি থেকে জয়েন্ট সেক্রেটারি হতে মিনিমাম 2 বছর থাকতে হয়, 2 বছর থাকলে আপনার হয়ে যাবে। তাহলে আমি টাইমটা ক্যালকুলেশন করি 4, এখানে যদি 11 ধরি 15, 15 আর 6 21, 21 আর 3 24, 24 আর 3 আমি যদি ধরি এটাকে 24, 3 27, 27 আর এখানে 2, 3 এরকম ধরে মোটামুটি 30-32 বছর কিন্তু অ্যাভারেজ হয়ে যায়। যেগুলো কোনোটা হাফ বেশি কম আসে, কোনোটা 3.5 বছর হয়ে যায়, কোনোটা 3 বছর থেকে 3.5 বছর হয়ে যায়। তো মোটামুটি মিনিমাম 30 থেকে 32 বছর চাকরি করলে, কেউ 30 থেকে 32 বছর যদি মোটামুটি চাকরিতে থাকেন, তো সে কিন্তু, কারণ মোটামুটি কেউ যদি 28-এর মধ্যে ঢোকেন, 27-28-এর মধ্যে, তার কিন্তু ডেপুটি সেক্রেটারি মাস্ট হবেনই তিনি, এবং জয়েন্ট সেক্রেটারি হওয়ার চান্সও রয়েছে। 35 বছর মোটামুটি চাকরি হলে কারোর, তার কিন্তু জয়েন্ট সেক্রেটারি পোস্ট অলমোস্ট বাঁধা, সে কিন্তু জয়েন্ট সেক্রেটারি পোস্টে 2-1 বছর 3 বছর চাকরি করে যাবেন। তো এই স্যালারিটা কিন্তু এখন মোটামুটি 1.5 লাখের কাছাকাছি, 1.5
1.5 লাখের কাছাকাছি আমি বলেছি এই স্যালারি আছে, 1.5 লক্ষের কাছাকাছি স্যালারি পাবেন আপনারা। আর আপনারা যখন প্রবেশ করবেন 30 বছর পরে এই পোস্টে যাবেন, সেই সময় কিন্তু এটা মোটামুটি 4.5 লাখ 5 লাখ টাকার কাছাকাছি মান্থলি স্যালারি হবে, কারণ 2-3টে পে কমিশন হয়ে যাবে। তো 30 বছর পরে আপনি ধরে রাখুন আরো 3টে পে কমিশন মানে এটা প্রায় 3 টাইমস আপনি গুণ করে রাখুন, তো ওরকম জায়গায় চলে যাবে। তো সেই নিয়ে আমরা এখন বেশি ভাববো না, কিন্তু আমি আপনাদের একটা আইডিয়া দিয়ে রাখলাম, যারা ব্যাপারটা একটু নতুন দেখছেন বুঝছেন তাদের জন্য বলে রাখলাম। আচ্ছা, এই হলো মোটামুটি আমাদের টাইম লিমিট। আর এক্ষেত্রে ডিরেক্টরেটের ক্ষেত্রে কিন্তু টাইমের কোনো বাঁধা ধরা কোনো মোটামুটি নিয়ম নেই। ওই 3 বছর যদি কমপ্লিট হয়ে যায় তারপরে আপনার ভ্যাকেন্সি থাকলেই আপনি ইউডি হয়ে যাবেন, এবং তার কিছুদিন পরেই যদি এইচসির ভ্যাকেন্সি আসে আপনি কিন্তু ইজিলি হেড ক্লার্কও হয়ে যেতে পারেন। অনেক সময় দেখা গেছে সেক্রেটারিয়েটের চেয়ে একজন হেড ক্লার্ক অনেক তাড়াতাড়ি প্রমোশন পেয়ে এগিয়ে গেছেন, কারণ তাদের ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি ছিল যথেষ্ট পরিমাণে, তো সেই জন্য সে তাড়াতাড়ি উঠে পড়েছে। আপনার এক বন্ধু ডিরেক্টরেটে যখন ইউডি হয়ে গেছেন, আপনি তখন এলডি, ইউডিসি হয়ে গেছেন, তখন আপনি এলডি রয়েছেন। এটা হতেই পারে, কারণ আপনার কমন ক্যাডারে আপনার ভ্যাকেন্সি নেই, তো আপনাকে প্রমোশন দেয়নি, কিন্তু ওদের দেখা গেছে ডিপার্টমেন্টের ভেতরেই প্রমোশন হয়ে গেছে, কারণ ভ্যাকেন্সি ছিল। তো এইভাবে কিন্তু ব্যাপারগুলো ঘটে, তো সেই জন্য বলছি আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন। তাহলে এই গেল মোটামুটি সেক্রেটারি কিন্তু ডিরেক্টরেটের মধ্যে প্রমোশন বা আপনার এর মেইন পার্থক্য। আর কাজের ক্ষেত্রে যে পার্থক্য সেটা একটু বলে দিই। কাজের ক্ষেত্রে যে মেইন পার্থক্য ডিরেক্টরেট আর সেক্রেটারিয়েটের, সেটা হচ্ছে এটাই যে সেক্রেটারিয়েট অফিস, যেটা বললাম আপনাকে, অনেকটা পলিসি মেকিং এর কাজ করে, তারা কিন্তু ইমপ্লিমেন্টেশনের জায়গাটা একটু কম। ডিরেক্টরেট অফিসগুলো কিন্তু তাদের ডাইরেক্টরেট অফিস এর থ্রু ডিস্ট্রিক্ট রিজিওনাল অফিস এবং ডাইরেক্টরেট অফিসকে নির্দেশ দিয়ে কাজগুলো করায়। তাহলে সেক্রেটারিয়েটের কাজ কিন্তু পলিসি মেকিং, তারা পলিসি তৈরি করে, তারা প্ল্যানিং তৈরি করে, কিভাবে কাজগুলো এক্সিকিউট হবে সেগুলো তৈরি করে। আর মেইন এক্সিকিউশনের কাজটা কিন্তু ডাইরেক্টরেটের থ্রুই হয়। ডাইরেক্টরেটেই টেকনিক্যাল স্টাফ এই জন্য বেশি থাকে, এবং ডাইরেক্টরেট যে ডিপার্টমেন্ট আছে তাদের সেই অনুযায়ী তেমন টেকনিক্যাল স্টাফদের নেওয়া হয়, টেকনিক্যাল অফিসার্সদের নেওয়া হয়, যাতে সেই এক্সিকিউশনটা ভালোভাবে হয়। এই হচ্ছে বেসিক পার্থক্য দুটো ডিপার্টমেন্টের, যে সেক্রেটারিয়েট এবং ডাইরেক্টরেটের। এদের সেটআপটা একটা অন্য ধরনের সেটআপ, এই সেটআপটা অন্য ধরনের, প্রমোশনাল স্ট্রাকচারও এই জন্য দুটো সেটআপের আলাদা। সেই জন্য সচিবালয়ে একটু লুক্রেটিভ, কারণ এখানে অনেক প্রমোশনাল স্কোপ আছে। আর ডাইরেক্টরেটের ক্ষেত্রে কিন্তু প্রমোশনাল স্কোপটা সত্যি খুব দুঃখজনক হলেও এটা কিন্তু খুব সত্যি কথা, যেটা আছে আমি আপনাকে সেটাই বলছি। এটা কিন্তু অনেকেই অনেক সময় নেগেটিভ কমেন্ট করে বসেন, কিন্তু জিনিসগুলো জেনে বুঝে কিন্তু আমি আপনাদের বলছি, জিনিসগুলো এরকমই। তো আপনাদের যারা ডিরেক্টরেট অ্যাপ্লাই করেছেন, মন খারাপ করবেন না, আপনি ভালো করে পরীক্ষাটা দিন। তারপরে পরবর্তীকালে যদি কোনো রকম ওয়ে আউট পিএসসি বার করতে পারে, যে এর জন্য কোনো রকম ওয়ে আউট যদি বেরোয় তা খুব ভালো, আর না হলে আপনি পরের বছর পিএসসি দেবেন, অথবা এই ডাইরেক্ট 3 বছর পরে আপনি অ্যাপ্লাই করে সেক্রেটারিয়েটে চলে আসবেন। এছাড়া কিন্তু কোনো উপায় নেই, যদি পিএসসি ইন দ্য মিন টাইম অন্য কোনো ওয়ে আউট না বার করতে পারে। প্রমোশন এবং ট্রান্সফারের ক্ষেত্রে বলি, প্রমোশন আর ট্রান্সফার যেটা বলছিলাম, প্রমোশন সেক্রেটারিয়েট থেকে প্রমোশন হলে যেটা হয় সেটা নিয়ন্ত্রণ করে পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস, সিসি উইং বলে, কমন ক্যাডার উইং। কমন একটা ক্যাডার থাকে, যারা দেখবেন শুনবেন এই যে বিসিএস দেরও পার থাকে, তেমনই এই ক্লারিক্যাল যারা ঢুকছে তাদেরও কিন্তু একটা পার ডিপার্টমেন্ট থাকে। পার হচ্ছে পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস, এটা এদের কমন ক্যাডার থাকে। কমন ক্যাডার মানে যতজন ধরুন আপনাদের ব্যাচে সেক্রেটারিয়েটে ঢুকবেন, সেক্রেটারিয়েটে চান্স পাবেন, তাদের প্রত্যেকের একটা কমন ক্যাডার তৈরি হলো। এবার সেই ক্যাডার থেকে বিভিন্ন জনকে বিভিন্ন ডিপার্টমেন্টে দেওয়া হবে, এবং প্রমোশন যখন হবে আপনাদের র্যাঙ্ক অনুসারে প্রমোশন হবে, পরপর র্যাঙ্ক অনুসারে প্রমোশন হয়ে ওই বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যেই কিন্তু রিশাফলিং হয়। প্রমোশন হয়ে ধরুন 40টা ডিপার্টমেন্ট আছে, তো 40টা ডিপার্টমেন্টের মধ্যেই কিন্তু আপনার রিশাফলিং হয়ে, কেউ ফিশারিতে রয়েছে সেখান থেকে সে এগ্রিকালচারে যাচ্ছে, কেউ ল্যান্ডে রয়েছে সেখান থেকে ফিনান্সে যাচ্ছে, কেউ এডুকেশনে রয়েছে সেখান থেকে ধরুন আপনার ফরেস্টে যাচ্ছে বা ফিশারিতে যাচ্ছে। এইভাবে বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে প্রমোশন হয়ে ট্রান্সফার হয়। তো সেগুলো ম্যাক্সিমামই কলকাতা সেন্ট্রিক আছে, এখন উত্তরকন্যা তৈরি হয়েছে, সেখানেও একটা সেক্রেটারিয়েট অফিস বানানো হয়েছে, এবং হলদিয়াতেও বানানো হয়েছে, যাতে প্রভিন্সিয়াল লোকজন যারা আছেন, ধরুন নর্থ বেঙ্গল থেকে একজন রয়েছে, তার ক্ষেত্রে ওই উত্তরকন্যাতে চাকরি করাটা অনেক বেশি সুবিধাজনক। তো এক্সট্রিম দক্ষিণে সেখানেও একটা করা হয়েছে, তো বিভিন্ন মানুষের একটু সুবিধার জন্য, কিন্তু ম্যাক্সিমাম পোস্টিং কিন্তু পুরোটাই হচ্ছে আপনাদের হবে কলকাতা সেন্ট্রিক, কলকাতার আশেপাশে এবং সল্ট লেকে এই অফিসগুলো আছে। পার থেকে বিভিন্ন ডিপার্টমেন্টে সেটা প্রমোশন হয়ে রিশাফলিং করে স্টাফদের ছড়িয়ে দেওয়া হয়। যখনই প্রমোশন হবে আপনার কিন্তু ডিপার্টমেন্ট চেঞ্জ হবে, এটা মাথায় রাখবেন। আর প্রমোশন ডাইরেক্টরেট আর রিজিওনালের ক্ষেত্রে কি হয়, সেই ডাইরেক্টরেট অফিস তার নিজের ভেতরেই নিজেদের স্টাফদের মধ্যেই
ওদেরই কিন্তু ট্রান্সফার বা ওরকম কোনো ব্যাপার নেই। যাদের ডাইরেক্টরেট অফিস বিভিন্ন দিকে ট্রান্সফার হতে পারে, আর হচ্ছে প্রমোশনটা নিজেদের অফিসের মধ্যেই কিন্তু কেউ রিটায়ার্ড হলো বা কোনো পোস্ট ভ্যাকেন্ট হলো, তখন সঙ্গে সঙ্গে তার পরেই যে আছেন গ্রেডেশন লিস্টে তার কিন্তু প্রমোশন হয়ে যায়। তো এর কিন্তু পার্টিকুলার কোনো যে নিয়ম মানে বছর বা টাইম আছে তা কিন্তু নয়। যেমন এক একটা ডিপার্টমেন্টে 2 বছর 3 বছর 4 বছরও লেগে যেতে পারে এলডি থেকে ইউডি হতে, আর কোনো ডিপার্টমেন্টে 6-7 বছরও লেগে যেতে পারে, 8 বছরও লেগে যেতে পারে এলডি থেকে ইউডি হতে। তো এরকম কিন্তু ব্যাপার আছে। সেটা সেক্রেটারিয়েটের ক্ষেত্রেও তাই, কিন্তু এদের যেহেতু পুলটা ছোট, যেহেতু একটা ডিপার্টমেন্টের ভেতরেই ওকে সবসময় প্রমোশন নিতে হবে, তাহলে সে ডিপার্টমেন্টের বাইরে বেরোচ্ছে না। আর সেক্রেটারিয়েটের ক্ষেত্রে কি বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে ছড়িয়ে যাচ্ছে স্টাফরা, এই ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি নেই তো অন্য ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি আছে, সেখানে তাকে প্রমোশন দিয়ে দেওয়া হচ্ছে। এদের কিন্তু ডাইরেক্টরেটের ক্ষেত্রে কিন্তু সেই ডাইরেক্টরেটেই যদি আপনার পোস্ট ভ্যাকেন্ট হয় তখনই কিন্তু আপনার প্রমোশন হবে। রিজিওনালের ক্ষেত্রেও তাই, রিজিওনাল যে অফিস থাকে ডাইরেক্টরেটের আন্ডারে, রিজিওনাল অফিসগুলো স্টেটের বিভিন্ন ডিস্ট্রিক্টের ডাইরেক্টরেট অফিসগুলোর আন্ডারে যে রিজিওনাল অফিস আছে, সেই রিজিওনাল অফিস ধরুন বিডিও অফিস, যেগুলোতে একটা টাইমে আপনাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে বিভিন্ন রকম রিক্রুটমেন্ট হতো, সেইগুলো কিন্তু এখন আর হবে না। এগুলো কিন্তু সব ম্যাক্সিমামটা এখন পিএসসি থ্রুই হবে। তো এই পিএসসি থ্রু হওয়াতে রিজিওনাল অফিসগুলোর কিন্তু প্রমোশন আমি বললি সেই রিজিয়নের মধ্যেই বিভিন্ন অফিসে কিন্তু আপনাদের প্রমোশন হয়ে দেবে, বা আপনাদের প্রমোশন ওই অফিসে নিয়ন্ত্রণ করবে, রিজিওনাল অফিসে নিয়ন্ত্রণ করবে। এবার ওখানে যেমন ভ্যাকেন্সি হবে সেই ভ্যাকেন্সি অনুসারে আপনাদের প্রমোশন হবে। আর প্রমোশন দেখলেনি এলডি ইউডি এবং ইউডিসি, এলডি ইউডি এবং এইচসি ওই তিনটেই কিন্তু পদ ওখানে আছে, ফলে দুটো প্রমোশন আপনারা লাইফ টাইমে পেতে পারেন রিজিওনালে আপনার যদি থাকেন রিজিওনাল অফিসে। তাহলে অফিস নিয়ন্ত্রণ করা ওর প্রমোশনটা, ডাইরেক্টরেট এবং রিজিওনাল এদের কিন্তু নিজস্ব কোনো কমন ক্যাডার নেই, নিজেদের ক্যাডারের মধ্যে নিজেদের স্টাফগুলোর মধ্যেই কিন্তু এটা প্রমোশনটা হয়। নিজেদের স্টাফ ওপর পোস্ট থেকে যদি কেউ রিটায়ার করেন তখন সেই জায়গাটা ভ্যাকেন্ট হয়ে যায়, নিচের পোস্টের কেউ সেখানে কিন্তু তখন প্রমোশন পেয়ে যায়। এইভাবেই হয়। এই জন্য কখনো কখনো কোনো একটা জায়গায় রিজিওনালে টাইম বেশি লাগে, কোথাও কম লাগে। এবার যে গুরুত্বপূর্ণ জিনিসটা বলবো সেটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছে আমাকে, যে আমরা অনেকেই ডিরেক্টরেট আমরা দেখতেই পেলাম এইগুলো থেকে যে ডিরেক্টরেটের বা রিজিওনালের চেয়ে সেক্রেটারিয়েটের অপরচুনিটি অনেক বেশি, সেক্রেটারিয়েটের অপরচুনিটি অনেকটাই বেশি। তাহলে আমাদের কি করণীয়? আমরা দেখবো যে এই যে 10% কিন্তু কোটা থাকে। 10% কোটা মানে সেক্রেটারিয়েটে ধরুন 1000টা সিট আছে, তার মধ্যে 700 জনকে ডাইরেক্ট পিএসসি রিক্রুটমেন্টের মাধ্যমে নেওয়া হয়, মানে যেটা হলো 70%। 10% আসে বিভিন্ন ডিরেক্টরেট অফিস থেকে। এটা আপনাদের যখন বলে দিই যে যখন 3 বছর আপনাদের কমপ্লিট হবে, 3 বছর হলে কনফার্মেশন হয়, 2 বছর অ্যাবজর্পশন হয়, 3 বছর কনফার্ম হয় আপনার চাকরি। তো 3 বছর আপনি নিষ্ঠার সাথে ভালোভাবে চাকরি করলে তাহলে কিন্তু আপনার কনফার্মেশন হলো, যখন কনফার্মেশনের পর আপনি অ্যাপ্লাই করতে পারেন থ্রু প্রপার চ্যানেল পার যেটা দেখলেন সেক্রেটারিয়েটের কমন ক্যাডার উইং, সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারলেন। ওরা মাঝে মাঝে আপনার ভ্যাকেন্সি চাই, মানে আমাদের স্টাফ যারা উইলিং ডিরেক্টর থেকে সেক্রেটারিয়েটে আসতে, এই বলে কিন্তু তারা অনেক সময় চেয়ে পাঠায়। সেই সময় কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনার 3 বছর বা অ্যাপ্লিকেশনের পরে আরো প্রসেসিং হয়ে ব্যাপারটা 4-5 বছর লেগে যেতে পারে, কিন্তু আপনার সেক্রেটারিয়েটে কিন্তু যাওয়ার একটা ডাইরেক্ট এন্ট্রি এখান থেকে আছে, কোনো পরীক্ষা নেই, কিচ্ছু না, ডাইরেক্ট শুধু অ্যাপ্লিকেশন করবেন এবং সেখানে আপনাদের কিন্তু এই 10%-এর মধ্যে অ্যাবজর্পশন হতে পারে, এই চান্সটা রয়েছে। এইবার আপনি বলবেন তাহলে যে বন্ধুটা একই সাথে আপনার সাথেই ঢুকেছে সেক্রেটারিয়েটে, সে কিন্তু অবশ্যই ওই 4 বছর আপনার থেকে এগিয়ে থাকলো, সে গ্রেডেশন লিস্টে আপনার চেয়ে কিন্তু সিনিয়র হয়ে থাকলো। যে গ্রেডেশন লিস্টটা কিছুই না, যেমন র্যাঙ্ক করবে কেউ সেই বছরে জয়েন করলো যারা এই 700 জন ধরুন আপনারা জয়েন করেছিলেন, এই 700 জন সেক্রেটারিয়েটে যারা জয়েন করলো এই 700 জনের র্যাঙ্ক অনুসারে। এই জন্য আমি বারবার বলছি যারা বেশি ভালো রেজাল্ট করবে তারা র্যাঙ্কে আগে থাকবে, তারা প্রমোশনটা আগে পাবে, র্যাঙ্কে যারা পিছিয়ে থাকবে তারা প্রমোশনটা পরে পাবে। তো যাই হোক, যে বন্ধু পরে এই যে ডিরেক্টর থেকে সেক্রেটারিয়েটে ঢুকবে সে কিন্তু র্যাঙ্কে 2-3 বছরের যে র্যাঙ্ক ওর চেয়ে কিন্তু বটমে থাকবে, নিচের দিকে থাকবে অনেকটাই। তো কিন্তু সে সেক্রেটারিয়েটে গেল এবং প্রমোশন ওর চেয়ে হয়তো 1-2 প্রমোশন কম পেতে পারে এই 3-4 বছরে, কিন্তু সে কিন্তু একটা লেভেল পর্যন্ত উঠবেই। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কেউ ধরুন 32-33 বছর আপনার বন্ধু চাকরি করলো, শুধু সে ডাইরেক্ট সেক্রেটারিয়েটে ঢুকেছিল, তো 32 বা 33 বছর চাকরি করলে সে বা 35 বছর চাকরি করলে সে জয়েন্ট সেক্রেটারি হতে পারে। কিন্তু যে বন্ধুটা এই 3-4 বছর পরে ডিরেক্টর থেকে সেক্রেটারি এন্ট্রি করলো, তার তো সেক্রেটারিয়েটের জব হলোই, তাহলে একই বয়সে আপনারা দুজন জয়েন করে তাহলে আপনার সার্ভিস হচ্ছে 4 বছরের কম, মানে আমি বলছি সেক্রেটারিয়েটের সার্ভিস। তাহলে সেক্ষেত্রে আপনি তার চেয়ে কিন্তু 1-2 প্রমোশন কম পাবেন শেষ জীবনে। ও ধরুন জয়েন্ট সেক্রেটারি শেষ করলো, আপনি ধরুন তো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা ডেপুটির কাছাকাছি ছুঁয়ে গেলেন, যেতেই পারেন। তো এটা আমি বুঝতে পারলাম যে শুধুমাত্র এইচসিতে শেষ করার চেয়ে ওইখানে আমার প্রমোশনের জন্য ওখানে যেহেতু প্রমোশনের স্কোপটা বেশি, তাহলে ওই সেক্রেটারিয়েটে আমার অ্যাপ্লাই করে যাওয়াটাই বেটার।
অথবা আপনি করতে পারেন আরেকটা কি, আপনি পরের বছর আবার সেক্রেটারিয়েটে অ্যাপ্লাই করে পরে পিএসসি দিয়ে আবার কিন্তু এন্ট্রি দিতে পারেন। তো এই দুটো পথই আপনার কাছে খোলা আছে। যারা ডিরেক্টরেটে বা রিজিওনালে অ্যাপ্লাই করেছে কিন্তু জানতে চাইছে যে সেক্রেটারিয়েটে কি করব, আপনারা পিএসসি অফিসের সাথে যোগাযোগ করুন। আমার যতদূর ধারণা এইটা আর চেঞ্জ হওয়ার নেই কিছু, কারণ এটা অলরেডি ওদের সিস্টেমে ঢুকে গেছে, এখানে আর চেঞ্জ করা হয়তো আর সম্ভব নয়। তবু আপনারা একবার পিএসসি অফিসকে যোগাযোগ করে দেখতে পারেন, ওরা যদি কোনো রকমভাবে কোনো সাহায্য করতে পারে। আমার জানা আছে এটা সম্ভব হয় না, তো আপনাকে পরে ল্যাটারাল এন্ট্রি নিতে হবে, এছাড়া উপায় নেই। অথবা আপনাকে নেক্সট ইয়ারে পিএসসি দিয়ে সেক্রেটারিয়েটের জন্য অ্যাপ্লাই করে সেক্রেটারিয়েটে যদি আপনি চান্স পান তো আপনি ডাইরেক্ট ওখানে এন্ট্রি পাবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার 2-3 বছর এমনি পিছিয়ে যাচ্ছে। তো আলটিমেটলি ইয়ার লসটা আপনার হয়েই গেল। তাহলে এই ছিল আমাদের বক্তব্য যে যারা রিজিওনাল বা ডিরেক্টরেটের পরীক্ষা দিয়েছেন, চুজ করেছেন, যদি সেখানেই আপনার হয় তাহলে আপনারা পরবর্তীকালে কিন্তু আসতে পারেন। একটা কথা বলে দিই, রিজিওনালের যারা তারা কিন্তু ডাইরেক্ট সেক্রেটারিয়েটে প্রবেশ করতে পারবেন না। রিজিওনালের যারা রিজিওনালে অ্যাপ্লাই করেছেন তারা কিন্তু ডাইরেক্টরেট না আসা পর্যন্ত ডাইরেক্ট সেক্রেটারিয়েটে যেতে পারবেন না। এখানে 3টে ধাপ আছে, এখানে 3টে ব্যাপার আছে। আপনাকে কিন্তু সবার রিজিওনালে যারা আছেন পাবেন বলি, রিজিওনাল থেকে আপনাকে কিন্তু ডাইরেক্টরেটে অ্যাপ্লাই করে ডাইরেক্টরেটে উঠতে হবে, ডাইরেক্টরেট থেকে আপনাকে কিন্তু তারপরে সেক্রেটারিয়েটের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো এই প্রসেসটা কিন্তু অনেক লেন্দি প্রসেস, 5 থেকে 6 বছর লেগে যেতে পারে, 6-7 বছর, 5 থেকে 7 বছরের বেশি লেগে যেতে পারে। তার চেয়ে বলবো যারা রিজিওনাল অ্যাপ্লাই করেছেন তারা ডাইরেক্ট সেক্রেটারিয়েটের জন্য নেক্সট পিএসসি দিন, নেক্সট পিএসসি সেক্রেটারিয়েটে অ্যাপ্লাই করে দিন, সেটা 3 বছরের মধ্যেই আপনি ঢুকে পড়তে পারবেন, সেটা অনেক বেটার হবে। এই রিজিওনাল থেকে ডাইরেক্ট সেক্রেটারিয়েটে কিন্তু হয় না, আমি এটা কিন্তু খুব ভালোভাবে জেনে শুনেই বলছি। আপনি রিজিওনাল থেকে ডাইরেক্ট সেক্রেটারিয়েটে পারবেন না, কিন্তু ডিরেক্টরেটে যারা আছে তারা কিন্তু ওই 10% কোটা অনুসারে ডাইরেক্টরেট থেকে সেক্রেটারিয়েটে যাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং হয়েও যায় ম্যাক্সিমাম সময়। তাহলে যারা রিজিওনালে আছে তাদের কিন্তু 3 বছর কমপ্লিট করার পরে তাকে ডাইরেক্টরেটে অ্যাপ্লাই করে উঠতে হবে, এবং ডাইরেক্টরেট থেকে আপনাকে সেখানে চান্স পেলে ডাইরেক্টরেটে যদি আপনার অফিসে আপনাকে নেয় তারপরে আপনি কিন্তু সেখান থেকে আবার কিছুদিন কাটানোর পর আপনি কিন্তু সেক্রেটারিয়েটে অ্যাপ্লাই করতে পারবেন। তো এই প্রসেসটা একটু বেশি টাইম লেগে যায়। র্যাঙ্কের কি ইম্পর্টেন্স, আমি বারবার কেন র্যাঙ্কের কথা বলছি আপনি মনে রাখবেন, র্যাঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট এখানে, ইম্পর্টেন্স অফ র্যাঙ্ক, কারণ ইট হেল্পস ইউ টু গেট প্রমোশন আর্লি। আপনি ধরুন 700, 800, 1000 জন ধরুন এবার নেওয়া হলো, তার মধ্যে যে একজন বন্ধু আপনার 30th পজিশনে চান্স পেয়েছে, মানে এখানে র্যাঙ্ক করেছে, আপনি করেছেন 900 নম্বরে। আপনি বুঝতে পারছেন মাঝখানে গ্যাপটা কতটা, 870 জনের প্রায় গ্যাপ রয়েছে। এবার আপনার বয়স ধরুন 25 বছর, আমি ধরেই নিচ্ছি 25 বছর, আপনার বন্ধুরও বয়স 25 বছর, দুজনেরই 25 বছর বয়স। আপনারা যখন অ্যাপ্লাই করছেন, আপনারা একই সাথে অ্যাপ্লাই করেছেন, চাকরিও পেয়েছেন একসাথে, কিন্তু আপনি প্রমোশন পেতে প্রথম প্রমোশনটা যখন পাবে, আপনি গ্রেডেশন লিস্টে তার চেয়ে প্রায় 870 জন পিছনে আছেন। ধরুন প্রথম লিস্টে প্রথম বছরেই 3 বছর কমপ্লিট হওয়ার পর আপনাদের ধরুন প্রমোশন হওয়ার জন্য এলো, সে প্রথম লিস্টে দেখা গেল 300 জনকে নেবে, প্রথম বছরে 300 জনের প্রমোশন হলো, যে 300 জনের মধ্যে যারা ছিল তারা কিন্তু একসাথে সব প্রমোশন পেয়ে গেল। তারপরের বছর বা 6 মাস পর বা 3 মাস পর আরো 200 জনের এলো, 200 জনের প্রমোশন হবে, সেটা এলো। আরো 6 মাস পর দেখা গেল আরো 300 জনের প্রমোশনের জন্য এলো। এইখান থেকে এই পর্যন্তই অলরেডি আপনার 1 বছর চলে গেল, আপনি কিন্তু এখনো এসে পৌঁছায়নি আপনার টার্ন। তাহলে এখানে কতজন নেওয়া হয়েছে দেখুন, 700 জনকে অলরেডি প্রমোশন দেওয়া হয়েছে 1 বছর 1.5 বছরের মধ্যে। আপনার তখনও 1 থেকে 1.5 বছরের মধ্যে আপনার তখনও কিন্তু প্রমোশন আসেনি। পরের বারে আরো 200 জনের একটা লিস্ট বেরোলো যাদের প্রমোশন হয়েছে, তার মধ্যে আপনি আপনার নামটা দেখতে পাচ্ছেন, তখনও 6 মাস চলে গেছে। তাহলে আপনার পুরো ফেজটা কত গেল, 2 বছর আপনি একজনের থেকে প্রমোশনে পিছিয়ে গেলেন। তাহলে প্রমোশন হলে আপনি বুঝতে পারছেন একটা র্যাঙ্কিং কত প্রয়োজন, যে প্রমোশনের সময় যে র্যাঙ্কে প্রথমের দিকে থাকবে তাদের প্রমোশন আগে হবে, তারপরের আবার ভ্যাকেন্সি হলে তারপরের প্রমোশনগুলো তারপরের জন্য হবে। তাহলে এইভাবে ফেজটা চলতে থাকে, এবং এইটা এখন নাই এলডি অবস্থায় আপনার খুব একটা লস মনে হবে না, 2 বছরে কি লস হলো। কিন্তু আপনি যখন দেখবেন যে আপনার বন্ধু, যে এই লসটাই আপনি বুঝতে পারবেন শেষ জীবনে গিয়ে, যখন আপনি ডেপুটি সেক্রেটারি হয়ে আছেন, বা আপনি যখন দেখবেন আপনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়ে আছেন, আপনার বন্ধু হয়ে আছে ডেপুটি সেক্রেটারি, তাহলে এইখান থেকে এখানে পৌঁছাতে আরো 3 বছর লাগে। ডেপুটি থেকে জয়েন্ট সেক্রেটারি হয়ে গেল, জয়েন্ট সেক্রেটারি হয়ে রিটায়ার্ড হয়ে গেল, আপনি তখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে ডেপুটিতে হতেও পারেন, আবার নাও হতে পারেন, কারণ আপনার তো এখানে প্রমোশনের লস হয়ে গেছে 3 বছরের, কারণ আপনি র্যাঙ্কে পিছিয়ে ছিলেন। তাহলে আপনি কোথায় গেলেন, আপনি হয়তো খুব বেশি হলে ডেপুটি সেক্রেটারি পোস্টে 25 বছরে ঢুকেছেন, মানে 35 বছর চাকরি আমি ধরেই নিলাম, জয়েন্ট সেক্রেটারি হয়ে আপনার বন্ধু রিটায়ার্ড হলো, আপনি ডেপুটি সেক্রেটারি টাচ করতেও পারেন, নাও পারেন, কারণ এখান থেকে এখানে যেতে প্রায় 3 বছর লেগে যায়, 3 বছর। তাহলে আপনি ডেপুটি সেক্রেটারি টাচ করে গেলেও আপনার তখন এখনকার হিসাবে মাইনে প্রায় 1 লাখের কাছাকাছি,
1 লাখের কাছাকাছি। আপনার বন্ধু জয়েন্ট সেক্রেটারি হিসেবে রিটায়ার করছে কত নিয়ে? 1.5 লাখের কাছাকাছি। 1.5 লাখের কাছাকাছি স্যালারি নিয়ে আপনার বন্ধু রিটায়ার করছে। আপনার গায়ে লাগবে না? আপনার গায়ে লাগবে না যে এই আমার চেয়ে 50,000 টাকা বেশি পেয়ে রিটায়ার করলো? কেন ঘটলো ব্যাপারটা? না, আপনি র্যাঙ্কিং পিছনে করেছিলেন। আপনি র্যাঙ্কিং পিছনে করবার জন্য আপনার কিন্তু প্রমোশনও দেরি হলো হতে। তো আপনার প্রমোশন দেরি হতে হতে আপনার তো বয়স শেষ হয়ে যাচ্ছে। তাহলে বয়স শেষ হয়ে যাওয়া মানে আপনার বন্ধু জয়েন্ট সেক্রেটারি হিসেবে রিটায়ার্ড হয়ে গেল, সে 1.5 লাখ টাকা এখনকার হিসাবে মোটামুটি তার মাইনে, সে ওই নিয়ে রিটায়ার্ড হলো এবং তার হাফ প্রায় প্রমোশন পেনশন পাবে। আর আপনি পাচ্ছেন 1 লাখ টাকা নিয়ে শেষ জীবনে রিটায়ার্ড করলেন মাসে মাইনে, এবং আপনার পেনশন হবে 50,000 টাকা করে। তাহলে আপনি দেখুন লসটা সারা জীবন আপনাকে বয়ে বয়ে বেড়াতে হবে। আমি বলছি না এটা ভাগ্যের ব্যাপার, ঠিক কথা, এটা ভাগ্যেরই ব্যাপার, কিন্তু যত আর্লি আপনি ঢুকতে পারবেন বেনিফিট আপনার ততই বেশি। এটাই আমার বক্তব্য, আর কিচ্ছু না। এবার আমরা দেখে নিই কোন পোস্টে কেমন স্যালারি হতে পারে। 2-3 হাজার, 2,500, 2,500 মতো, এই মিলে আপনার ওই 25,000, 23,000 সামথিং প্লাস 26,000 কাছাকাছি মাইনে হবে, এবং সেটা মিলে সব মিলিয়ে আপনার 26,000 কাছাকাছি স্যালারি হচ্ছে। এবং সেটা কিন্তু আপনার কিছুটা ট্যাক্স কেটে, ট্যাক্স কেটে আপনার এটা 25,800 কাছাকাছি স্যালারি দাঁড়াবে, আপনি হাতে পাবেন যদি হাউজিংয়ে না থাকেন। হাউজিং এখন পাবেনই না, তো আপনার 25,800 মতো ইনহ্যান্ড আপনি পাবেন। আচ্ছা, ইউডি যারা এখন বর্তমানে আছে, যারা 5 বছর হয়তো চাকরি করেছেন, এলডি থেকে ইউডি হয়েছে, তাদের এখন এন্ট্রি লেভেলে মাইনে মোটামুটি ওই 35 এরকম পাবেন, 35,000 মতো পান ইনারা এন্ট্রি লেভেলে। আচ্ছা, এখানে আমি দেখতে পেলাম আপনাদের এন্ট্রি লেভেলে কিন্তু 25। এইচে যারা 10 বছর 15 বছর অলরেডি চাকরি করেছেন, এইচেদের মোটামুটি এখন বেসিক হয়েছে, যারা পুরনো স্টাফ আমি তাদের কথাই বলি, 50,000 কাছাকাছি তো বেসিক হয়েছে। তো সেকশন অফিসার যারা আছেন তাদের বেসিক মোটামুটি 58, 55, 56 টোটাল স্যালারি গিয়ে দাঁড়ায় এদের মোটামুটি 60-এর কাছাকাছি। এদের মোটামুটি 60-এর কাছাকাছি স্যালারি এখন আছে। ইনাদের মাইনে মোটামুটি 65-70-এর কাছাকাছি আছে, 65 বা 67-র মতো, 67,000-এর মতো ইনাদের স্যালারি আছে সেকশন অফিসার। স্পেশাল সেক্রেটারি ইনার কিন্তু 75,000-এর কাছাকাছি, 70,000, 72,000-এর মতো, 70,000-এর কাছাকাছি ওনার আমি স্যালারি দেখতে পাচ্ছি আছে। ইনার কিন্তু আছে 75,000-এর কাছাকাছি, 75 থেকে 78,000-এর কাছাকাছি ইনার স্যালারি আছে। এটা ডিপেন্ড করে আপনি কত বছর সার্ভিস করেছেন, তার উপর 2-1,000 টাকা কিন্তু এদিক ওদিক হবেই। ডেপুটি সেক্রেটারি ইনার ক্ষেত্রে কিন্তু মাইনেটা 1 লাখের কাছাকাছি আছে, 1 লাখের কাছাকাছি বর্তমানে মাইনে আছে। আমি কিন্তু সবার বর্তমান মাইনে বলছি, এই পোস্টগুলোতে যারা এখন রয়েছেন তারা কিন্তু 20 বছর 25 বছর চাকরি করে এসেছেন, এটা কিন্তু মাথায় রাখবেন। আর যিনি জয়েন্ট সেক্রেটারি তার আমি বলে দিয়েছি 1.5 লাখের কাছাকাছি এখন মাইনে আছে। তো এই হচ্ছে মোটামুটি আপনাদের স্যালারি আছে এই পোস্টগুলোতে। তো আপনারা যখন এখন 25-এ ঢুকছেন ঠিকই আছে, কিন্তু আপনারা যখন জয়েন্ট সেক্রেটারি পৌঁছাবেন ওটা কিন্তু অনেক অনেক বেশি হয়ে যাবে। আর ডিএ এখনো বাকি আছে, ডিএ নেই বলে কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে এখনো ডিএটা দেয়নি, ডিএটা পেন্ডিং রয়েছে, কোর্টে কেস হয়েছে, কোর্ট সেটা রায় দিয়েছে দেওয়ার পক্ষে, কিন্তু ফিনান্সিয়াল বিভিন্ন রকম প্রবলেমের জন্য গভর্নমেন্ট দিতে পারছে না। তো এটা যদি দেওয়া যায় তাহলে কিন্তু আপনাদের সেক্ষেত্রে এই স্যালারিটা কিন্তু অনেকটাই বাড়বে। এখন 17% ডিএ সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে, তো আপনাদের কিন্তু 23,000 সামথিং আপনার বেসিক আছে। তো 23,000 এর কাছাকাছি আপনার যদি বেসিক থাকে, তার উপর আপনারা 17% ক্যালকুলেশন করে দেখতেই পারবেন যে প্রায় আপনাদের 4,000 4,500 টাকার কাছাকাছি, 4,000-এর কাছাকাছি কিন্তু আরো মাইনে বেশি হবে। তার মানে 30-এর কাছাকাছি যদি আপনার ডিএটা ফুল পেতেন তাহলে 30,000-এর কাছাকাছি আপনার এন্ট্রিতেই মাইনে হতো। এখানে একটা কথা বলে দিই, অনেকে প্রাইমারির সাথে তুলনা করছে, বিভিন্ন ভিডিওতে আমি দেখছি কমেন্ট করছে যে প্রাইমারির চেয়ে মাইনে আমার কম হবে কেন, প্রাইমারি আমার চেয়ে বেশি কি করে পাচ্ছে। মনে রাখবেন, প্রাইমারিরা আন্দোলন করে তাদের গ্রেড পে বাড়িয়ে নিয়েছে। গ্রেড পে মানে পুরো স্কেলটাই চেঞ্জ হয়ে গেছে তাদের এখন ট্রেনিং প্রাপ্ত একজন টিচার হিসেবে তারা ট্রেনিং প্রাপ্ত হিসেবে কিন্তু মাইনে পাচ্ছে। তো 3600 গ্রেড পে আপনি ইউডি হলে পাবেন, তো তার মাইনে কখনোই 2600 গ্রেড পে আপনি এলডি হিসেবে পাচ্ছেন, তো আপনার মাইনে স্বাভাবিকভাবে কমই হবে। তো এখন কিন্তু প্রাইমারি, আর একটা কথা মনে রাখুন যে প্রাইমারি ওদের কিন্তু অন্য কোনো আর কোনো প্রমোশন নেই, একটাই প্রমোশন নিয়ে একটাই কিন্তু স্কেলে ওদের সারা জীবন চাকরি করতে হবে। আপনি কিন্তু 3 বছর 4 বছর 5 বছর হোক আপনি প্রমোশন পেয়ে যাচ্ছেন পরপর। তো ওদের কিন্তু একটাই ওই ইউডির যে স্কেলটা ওইটাই পাবে ওরা সারা জীবন। আপনি কিন্তু পরপর 2-3 বছর 4 বছর পর কিন্তু ক্রমশ প্রমোশন পেয়ে ওপরে উঠবেন। এটা কিন্তু ওদের থেকে আপনার পার্থক্য। এন্ট্রি লেভেলে অবশ্যই আপনার মাইনে প্রায় প্রাইমারির চেয়ে 5,000 টাকা কম হবে, এটা কিন্তু আপনাকে মেনে নিতেই হবে, কিছু করার নেই। যারা এক্ষুনি প্রাইমারিতে ঢুকছে তাদের মাইনে 30-32,000 টাকা কাছাকাছি হবে, আর যারা আপনারা ঢুকছেন তাদের মাইনে এই 25-26,000-এর কাছাকাছি হবে, ডিএ যদি না দেয় তখনই। আর ডিএ দিলে আপনাদের ডিফারেন্সটা আরেকটু বাড়বে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে স্যালারি স্ট্রাকচারে 2600 গ্রেড পে, আপনারা গ্রেড পে অনুসারে আমাদের বলেছি পে ম্যাট্রিক্স ফিক্স হয়। তো লেভেল 1 মানে আপনি একদম এন্ট্রিতে কত পাবেন দেখুন, 2600 গ্রেড পের আন্ডারে বেসিক হতো আগেকারের এতে 8,840 টাকা। তো 8,840 হবে 2.57 দিয়ে গুণ করে আমাদের যেটা দাঁড়িয়েছিল এইটা, 2.57 দিয়ে গুণ করে এইটা দাঁড়িয়েছিল বেসিক লেভেলে।
যেটা স্যালারি পে কমিশনের পরে হয়েছে। তো আপনার বেসিক 2600 যাদের গ্রেড পে পাচ্ছেন, সেই অনুসারে এখন কিন্তু বেসিক দাঁড়াবে আপনার 22,700 টাকা। আমি ওখানে 23,000 সামথিং দেখিয়েছিলাম, তো 23,000-এর কাছাকাছি আমি বলেছি। তো 23,000-এর কাছাকাছি বলতে এই 22,700 হচ্ছে আপনার বেসিক। এর ওপরে আপনি 12% হাউস রেন্ট পাবেন। 12% হাউস রেন্ট এর উপরে ক্যালকুলেশন করে দেখুন আপনার 200 কি 2,500 মতো বাড়বে। তো 2,500 মতো যদি অ্যাপ্রক্সিমেটলি বাড়ে, তাহলে এটার সাথে যোগ করলে সেটা আপনার হচ্ছে 25,000 সামথিং। 25,000 সামথিং। এরপরে যদি আপনি মেডিকেল অ্যালাউন্স যোগ করেন, সেটা 500 টাকা হবে। কিন্তু অনেকে মেডিকেল অ্যালাউন্স না নিয়ে মেডিক্লেমে চলে যায়, ফলে সেই টাকাটা আর এর মধ্যে যোগ হয় না। তো আপনার এন্ট্রি লেভেলে এসে এখানে আরো 500 টাকা এক্সট্রা পাচ্ছেন। তো সব রকম সাকুল্যে আপনার এখানে 25,700-800 এরকম দাঁড়াবে। তারপরে আপনাদের পি ট্যাক্স বাবদ 120-30 টাকা কাটা হয়, তো সেটা কেটে নেবে। তো আপনার ওই হাতে পাবেন ওই 25,600-700 টাকা। তো এইটাই হচ্ছে আপনাদের ওই গ্রেড পে অনুসারে স্যালারি হবে। ডিএ যখন নেই, ডিএ থাকলে এর উপরে আরো যদি 17% সেন্ট্রাল 30,000-এর কাছাকাছি গিয়ে দাঁড়াবে। এইচআরই শুধু আমাদের কিন্তু অ্যালাউন্স হিসেবে আমরা পাই, এইচআর এবং এই বেসিকটা। আচ্ছা, আপনার 3600 যারা গ্রেড পে হাই স্কুল প্রাইমারি স্কুলটা এখন 3600 গ্রেড পে হয়ে গেছে, ওদেরও কিন্তু এই 2600 গ্রেড পে স্কেল ছিল। নন ট্রেন্ডদের ছিল 2300 গ্রেড পে। তো 2300 গ্রেড পে পেতে নন ট্রেন্ড এইখানে তাদের বেসিক হতো। কিন্তু এখন এখান থেকে কোথায় গেছে দেখুন, 3600 গ্রেড পেতে। অবশ্যই আমি চাই তারা পাক, এবং এদের সেন্ট্রাল গভর্নমেন্ট যে প্রাইমারি স্কুলগুলোকে দেয় তারা কিন্তু আরো বেশি পায়, তারা 4200 গ্রেড পেতে পায়। প্রায় আপনার এই 33,000 35,000 4100 গ্রেড পেতে 33,000 দেখছেন। তো ওরা প্রায় 40,000-এর কাছাকাছি 35,000-এর কাছাকাছি ওপরে বেসিকই পায়। তো তার উপরে অন্যান্য অ্যালাউন্স দিয়ে 50,000 মাইনে হয়ে যায় প্রাইমারি সেন্ট্রালের কোনো প্রাইমারি স্কুলে, তো কেন্দ্রীয় বিদ্যালয় টাইপের গুলোতে। এখানে দেখুন 3600 গ্রেড পেতে আমাদের সরকারি প্রাইমারি স্কুলে মাইনে হচ্ছে প্রায় 29,000-এর কাছাকাছি বেসিক। এর উপর 30,000-ই ধরি আমি এটাকে করে। তো 30,000 ধরলে তার উপর আপনি 12% ক্যালকুলেশন করলে আরো 3,000-3,500 টাকা বাড়ছে। তো 3,500 টাকা যোগ করলে আপনার এখানে কত হচ্ছে 32-33,000 মতো তিনি মেডিকেল ধরে পাবেন। তো 33,000 টাকা কিন্তু তার হাতে পাবে, একদমই এন্ট্রি। আমি বলছি না, কিন্তু অনেকে এটা বুঝতে পারেন না। এন্ট্রি মানে হচ্ছে জাস্ট চাকরি যে এবছরই পেলো, একটাও ইনক্রিমেন্ট পায়নি। ইনক্রিমেন্ট এই যে জুলাই ইনক্রিমেন্ট হয় প্রতি বছর, ওই বেসিকগুলো কিন্তু ইনক্রিমেন্ট। এই যে গ্রেড আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এটার মানেটা কি? এই 29,900 মানে যারা 3600 গ্রেড পে পাচ্ছে তাদের এন্ট্রি লেভেল এটা হলে পরের বছর ইনক্রিমেন্ট পেয়ে এটা হবে, তারপরের বছর ইনক্রিমেন্ট পেয়ে তাদের বেসিক এটা হবে, তারপরের বছর এইটা। আপনারা 2600-তে ঢুকছেন, আপনার প্রথম বছরে এইটা হচ্ছে স্যালারি মানে বেসিক, পরে ইনক্রিমেন্ট দিয়ে এইটা হবে, তারপরের বছর ইনক্রিমেন্ট দিয়ে এটা হবে। আপনার কিন্তু বেসিক প্রতি বছর যত আপনি সিনিয়র হবে আপনার বেসিক বাড়তে থাকে, তার উপরে আপনার ওই অ্যালাউন্স 12% বা ডিএ দিলে সেই ক্যালকুলেশনগুলো হয়। সেই জন্য কিন্তু যারা সিনিয়র থাকে একই পোস্টে, আপনি বলবেন উনিও তো গ্রুপ সি আমিও গ্রুপ সি, আমার সাথে স্যালারিটা ডিফারেন্স কিসে হয়, এটা অনেকে বুঝতে পারেন না। তো স্যালারি ডিফারেন্স আর কিছু না, সিনিয়র হলে এই ইনক্রিমেন্টগুলো পেয়ে কেউ ধরুন এই পোস্টে 5 বছর চাকরি করেছেন, তাহলে তার 5টা পরে গিয়ে 1টা 2টো 3টে 4টে 5টা পরে গিয়ে এইখানে তার সেট হবে। 5 বছর পরে গিয়ে 6 নম্বর বছরে আছে, তাহলে এইখানে তার হচ্ছে সেট হবে আপনার বেসিকটা। তাহলে আপনি ঢুকেই এইটা বেসিক পাবেন, আর যে 6 বছর রয়েছে তার কিন্তু বেসিক থাকবে আপনার চেয়ে প্রায় 4,000 টাকার কাছাকাছি বেশি। তো এই কিন্তু ডিফারেন্স, একই পোস্টে কিন্তু যে সিনিয়র তার মাইনে অনেক এগিয়ে যাবে, কারণ সে ইনক্রিমেন্ট পাচ্ছে এক্সট্রা বেশি করে। তো এই হচ্ছে অনেক সময় গ্রুপ ডির মাইনে আপনার চেয়ে এন্ট্রি লেভেলে ঢুকে আপনি দেখবেন বেশি। কারণ কি? কারণ একটাই যে সে আপনার চেয়ে বেশি দিন চাকরি করেছে, তার বেসিক লেভেল গ্রুপ ডিদের ক্ষেত্রে 1900-1800 এগুলো হওয়ার সত্ত্বেও যে 10 বছর চাকরি করেছে তার দেখুন কোথায় যেতে পারে, 24,000 25,000 26,000 এই সবে যাবে, আপনার কিন্তু 22,000। ফলে সিনিয়র যে যত হবে সেই অনুসারে কিন্তু স্যালারি চেঞ্জ হয়ে যায়। তো সে গ্রুপ ডিও আপনার চেয়ে বেশি মাইনে পেতে পারে। তো এই হচ্ছে ব্যাপার আছে, এগুলো আপনারা সার্ভিসে ঢুকলে এর ইন্টিগ্রেসিগুলো বুঝতে পারবেন, এর জটিলতা বা এর ক্যালকুলেশনগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। মোটামুটি আপনাদের বোঝানোর জন্য জাস্ট এটাতে আপনাদের অনেকেরই আগ্রহ আছে, তো সেই জন্য আমি এটা জানিয়ে রাখলাম যে আপনাদের কি হতে চলেছে স্যালারি। তারপরে প্রমোশন পেলে 3600 গ্রেড পেতে আপনি ওই স্কেলে চলে যাবেন, তারপরে 4220-তে গ্রেড পে চেঞ্জ হয়ে যাবে। প্রতি গ্রেড পেতে দেখুন আপনার বেসিকগুলো সব চেঞ্জ হতে থাকবে। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ যে আপনারা পাম্প আপ স্টাডি অবশ্যই দেখুন, এবং আপনারা পাম্প আপ স্টাডিতে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের এই ধরনের ইনফরমেটিভ কিন্তু ভিডিও আমরা একটা ডিপার্টমেন্টের ভেতর থেকে ইনফরমেশনগুলো যতটা ভালোভাবে দিতে পারবো, অন্যরা কিন্তু এতটা নিখুঁতভাবে আপনাদের কিন্তু বলতে পারবে না। তো এটাই কিন্তু পার্থক্য হবে আমাদের সাথে অন্যদের। তো আপনারা অবশ্যই পাম্প আপ স্টাডিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং এই ধরনের ইনফরমেটিভ এবং স্টাডি ম্যাটেরিয়াল সব ধরনের জিনিসই কিন্তু আমরা পাম্প আপ স্টাডিতে সাপ্লাই করব, পড়াবো এবং ইনফরমেশন আমরা দিতে থাকবো। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা আপনাদের কিন্তু সমস্ত রকমভাবে হেল্প করার জন্য আছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন যাতে ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে আসে। থ্যাংক ইউ।